Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Good evening to everybody, my dear students, dear learners. I am welcoming all of you to the School of English for Competitive Exams. Generally, I conduct classes on grammatical topics, topics related to language, which are especially asked in different competitive exams in Bangladesh. A good number of videos have been uploaded related to different topics of grammar, language, which are very much important for competitive exams. But today's class, I'm going to conduct on a literary work, a short poem written by British poet William Blake. The name of the poem is The Sick Rose, as you can see in the screen. The Sick Rose is a short poem written by William Blake. I'm going to discuss this poem with you. ছোট্ট একটা কবিতা যেটি লিখেছেন উইলিয়াম ব্লেক, সেটার উপরে শর্ট একটা ভিডিও করতে চাই। উইলিয়াম ব্লেক বিসিএস সহ বিভিন্ন পরীক্ষায় একটা কথা আসে যে হুইচ অফ দি ফলোইং হু হু হুইচ অফ দি ফলোইং পোয়েটস ইজ এ পেইন্টার অ্যান্ড এ পোয়েট। নিচের কোন কবি একই সাথে কবি এবং পেইন্টার, কবি এবং পেইন্টার একজনই? ইংরেজি সাহিত্যের তিনি হচ্ছেন উইলিয়াম ব্লেক। আশা করি প্রশ্নটা আপনাদের সকলের মনে থাকবে। এনিওয়ে, আমি আলোচনায় চলে যাচ্ছি। উইলিয়াম ব্লেক ওয়াজ born in 1757 and died in 1827. And we know that the Romantic period started in 1798 with the publication of lyrical ballads, and the period ended in 1832. রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছিল 1798 সালে এবং সেটা শেষ হয়েছিল 1832 সালে। আর রোমান্টিক যুগের আগের যে যুগ সেটাকে নিও ক্লাসিক্যাল যুগ বলা হয়। নিও ক্লাসিক্যাল যুগটা আমরা জানি যে শুরু হয়েছিল, নিও ক্লাসিক্যাল পিরিয়ড সেটা শুরু হয়েছিল 1660, শেষ হয়েছিল 1785। 1785, 1660 থেকে 1785 নিও ক্লাসিক্যাল পিরিয়ড। 1785 থেকে 1798 ইংরেজি সাহিত্যে এই কয়েক বছরকে কোনো নাম দেয়া হয় নাই। আমি ব্যক্তিগতভাবে এটা নো ম্যানস ল্যান্ডের সাথে তুলনা করি। যাই হোক, এ ব্যাপারে কথা বলার আমার মনে হয় প্রয়োজন নেই। Neoclassical period ended in 1785, and after that Romantic period started in 1798, and Romantic period ended in 1832. তাহলে উইলিয়াম ব্লেক 1757 সালে জন্মগ্রহণ করেন। দ্যাট মিনস হি ওয়াজ বর্ন ইন নিওক্লাসিক্যাল পিরিয়ড। নিওক্লাসিক্যাল পিরিয়ডে জন্মগ্রহণ করেই কিন্তু উনি লেখা শুরু করেন নাই। মোস্ট অফ দ্য রাইটিংস হি রোট ইন রোমান্টিক পিরিয়ড। অধিকাংশ রাইটিং তিনি লিখেছেন রোমান্টিক পিরিয়ডে। ফর দিস রিজন William Blake is regarded as the precursor of Romantic period, precursor of Romanticism. William Blake is generally regarded as the beginner or forerunner of what is called Romanticism. রোমান্টিক পিরিয়ড বলতে আমরা যে যুগটাকে বুঝি, রোমান্টিসিজম বলতে আমরা যে যে জিনিসটা বুঝি, সেটার শুরুকারী ছিলেন হচ্ছে আমাদের William Blake. Romanticism is nothing but a doctrine of art and literature that involves high imagination, love of nature, spontaneity, simplicity, subjectivity, individuality, supernaturalism, strong revolutionary desires or zeals, subjectivism, and Hellenic aestheticism. These are the characteristics of Romanticism. Most of these characteristics are found in the poems of William Blake. For this reason, he is regarded as the precursor of what we call romanticism. এনিওয়ে, এই দিকের আলোচনার বিষয় আজকে না, আমরা ইন্ট্রোডাকশন এই কথাটা বলে নিলাম। তো ছোট্ট একটা কবিতা, সে কবিতাটা হলো সিক রোজ, খুবই গুরুত্বপূর্ণ কবিতা। আমি ব্যক্তিগতভাবে আমার জীবনে সৌদি আরবে শিক্ষকতা করেছি দীর্ঘ 13টি বছর। সৌদি আরবেও দেখে এসেছি ইংলিশ ডিপার্টমেন্টে এই কবিতাটা পড়ানো হয় এবং আমার সৌভাগ্য হয়েছিল এই কবিতাটা পড়ানোর। ছোট্ট একটা কবিতা যেটা বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে, পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটিগুলোতে ইন্ট্রোডাকশন টু লিটারেচার
পোয়েট্রি নামে কোর্সটা পড়ানো হয়ে থাকে। তো এটার লিটারাল মিনিং আমরা আগে জানার চেষ্টা করব। এভরি এভরি লিটারেরি ওয়ার্ক, পোয়েট্রি, ড্রামা, শর্ট স্টোরি, ফিকশন, নন ফিকশন, দে হ্যাভ বোথ লিটারাল মিনিং অ্যান্ড ইন্টারনাল মিনিং। লিটারালি কবিতাটা আমরা আগে করার চেষ্টা করব, ব্যাখ্যা করার চেষ্টা করব, তারপরে আমরা ইন্টারনাল মিনিং এ চলে যাব খুব দ্রুত। তারপর পূর্বে একটা কথা বলেই রাখা দরকার যে ইন্টারনাল মিনিং differs from person to person, place to place. What is wrong to me may be right to you. What is right to me may be wrong to you. আমার কাছে যেটা ভুল সেটা আপনার কাছে সঠিক মনে হতে পারে, আপনার কাছে যেটা সঠিক আমার কাছে সেটা ভুল মনে হতে পারে। উই আর স্টাডিং লিটারেচার, আমরা সাহিত্য পড়ছি, আমরা কিন্তু ম্যাথমেটিক্স পড়ছি না, দুই দুই চার হতেই হবে এটা না। আপনার ব্যাখ্যার যদি উপযুক্ত প্রমাণ আপনি দেখাতে পারেন, তাহলে your explanation may be accepted. Uh, this is true in literature, in any literary work. আপনার ব্যাখ্যা আমার ব্যাখ্যার চাইতে ডিফারেন্ট হতে পারে, আবার আমার ব্যাখ্যার সাথে আপনার ব্যাখ্যা অবশ্যই মিলবে না, এটাই সাহিত্যের সত্য কথা। You are free to analyze any literary work the way you like, and similarly, I am free to analyze any literary work the way I like. In a sense, most of we are critics. অ্যারিস্টটল বলেছেন যে শত চেষ্টা করেও কবি সাহিত্যিক না হতে পেরে অনেকেই সমালোচক হয়। তো অল দ্য ক্রিটিক্স আর ফ্রি টু ক্রিটিসাইজ এনি লিটারারি ওয়ার্ক দ্য ওয়ে দে লাইক। আপনি যেভাবে খুশি সেভাবে সাহিত্যের যে কোনো কর্মকে আপনি ব্যাখ্যা করতে পারবেন। তো আমি একেবারেই আমার ব্যক্তিগত মানে আন্ডারস্ট্যান্ডিং থেকে আমি আমি এই কবিতাটা আজকে সবার মাঝে ব্যাখ্যা করতে চাই, আশা করি ভালো লাগবে। The poem, very short poem, Sikh Rose, was published in 1794, 1794 সালে, অর্থাৎ বিফোর স্টার্টিং দ্য রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড স্টার্ট হওয়ার আগেই যদিও এটা প্রকাশিত হয়েছিল, বাট উই উইল ফাইন্ড দ্য লাভ ফর নেচার, লাভ ফর ইমাজিনেশন, simplicity in expression, these characteristics we will find in this poem. রোমান্টিক পিরিয়ড শুরু হওয়ার আগে, রোমান্টিক পিরিয়ড শুরু হয়েছিল 1798 সালে, আর কবিতাটা প্রকাশিত হয় 1794 সালে। বাট তারপরে এর ভিতরে নেচারের বর্ণনা আছে, সিম্পলিসিটি ইন এক্সপ্রেশন, একেবারে সহজভাবে কবিতাটা লেখা হয়েছে। ইমাজিনেশনের কথা আছে, মানে ইমাজিনেশনের মানে হাই ইমাজিনেশন, লাভ ফর হাই ইমাজিনেশন, এটাও এখানে পাওয়া যায়, সাবজেক্টিভিটি পাওয়া যায়। এনিওয়ে, সেদিকে আমরা আজকে যাব না, কবিতাটা আগে একটু ব্যাখ্যা করার চেষ্টা করি। শুরু হয়েছে এভাবে: ও রোজ দাও আর সিক। দাও মানে ইউ, আর্ট মানে আর্কেইক ওয়ার্ডস, আমরা জানি যে প্রাচীন যে শব্দগুলো সেগুলোকে আর্কেইক ওয়ার্ড বলা হয়। দাও আর্ট সিক, অর্থাৎ হে হে গোলাপ, তুমি তো অসুস্থ। দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইস ইন দি নাইট ইন দি হাউলিং স্টর্ম। ভালো করে শুনবো, দ্য ইনভিজিবল ওয়ার্ম, অদৃশ্য একটা পোকা। দ্যাট, এটা রিলেটিভ প্রোনাউন, দ্যাটটা এখানে রিলেটিভ প্রোনাউন হিসেবেই দেখেন ব্যবহৃত হয়েছে। যে পোকাটা ফ্লাইস, উড়ে আসে, উড়ে যায়, ইন দি নাইট, রাতের বেলায়, ইন দ্য হাউলিং স্টর্ম, তখন আবহাওয়াটা কেমন ছিল? একেবারে খুব স্টর্মি আবহাওয়া ছিল। হাউলিং স্টর্ম, ডেঞ্জারাস স্টর্ম ওয়াজ ব্লোয়িং এট দ্য টাইম। অদৃশ্য একটা পোকা যেটা ঝড়ের মধ্যে রাতের বেলায় উড়ে 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 এসেছিল, হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, সেই পোকাটা তোমার 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 বিছানাকে খুঁজে পেয়েছে। অফ ক্রিমসন জয়, তোমার বিছানাটা ছিল কত সুন্দর লালচে, কত সুন্দর বিউটিফুল জয়ফুল একটা বিছানা, সেটা সেই বিছানাটা তোমাকে, তোমার বিছানাটা খুঁজে পেয়েছে। হ্যাজ ফাউন্ড, এটা একটা ভার্ব, কিন্তু আমরা জানি প্রত্যেকটা ভার্বে একটা সাবজেক্ট থাকে। আপনারা যদি একটু কষ্ট করে পড়েন যে এই হ্যাজ ফাউন্ড এর সাবজেক্ট হচ্ছে দ্য ইনভিজিবল ওয়ার্ম, তারপরে দ্যাটটা রিলেটিভ প্রোনাউন, তাহলে দ্য ইনভিজিবল ওয়ার্ম দ্যাট ফ্লাইজ ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম হ্যাজ ফাউন্ড আউট দাই বেড অফ ক্রিমসন জয়। তাহলে এই অদৃশ্য পোকাটা তোমার, যে পোকাটা স্টর্মি ওয়েদারের ভিতরে উড়ে উড়ে তোমার বিছানাটা
তোমার আনন্দময় বিছানাটা খুঁজে পেয়েছে। অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, হিজ রিফার্স টু দ্য ইনভিজিবল ওয়ার্ম, হিজটা ইনভিজিবল ওয়ার্মের দিকে গেছে, যে তার তার ডার্ক সিক্রেট লাভ, অন্ধকারের গোপনীয় ভালোবাসার মাধ্যমে, ডাস দাই লাইফ ডিস্ট্রয়, দ্যাট ইজ ইয়োর লাইফ হ্যাজ ডিস্ট্রয়েড, দিস ইনভিজিবল ওয়ার্ম হ্যাজ ডিস্ট্রয়েড ইয়োর লাইফ। এই অদৃশ্য পোকাটা রাতের বেলা এসে অন্ধকারে তোমার জীবনটা ধ্বংস করে দিয়েছে। আমরা কিন্তু খুব সহজে এভাবে ব্যাখ্যাটা করতে পারি। মনে রাখতে হবে, দেখেন কত সুন্দর খেলা, কবিরা এটা করতে পারেন। অল দ্য পোয়েটস আর অ্যালাউড টু ইউজ দ্য ল্যাঙ্গুয়েজ দ্য ওয়ে দে লাইক। হ্যাজের জায়গায় হ্যাভ দেবে, হ্যাভের জায়গায় হ্যাজ দেবে, ঈদের জায়গায় আর দেবে, আরের জায়গায় ইজ দেবে, শুধু মেলানোর জন্য, শুধু কবিতার অন্তে মিলের জন্য, শেষে রিদমের জন্য, রিদমিক করার জন্য কবিরা যা খুশি তা করতে পারেন। দেখেন অর্ম স্টর্ম, এটা মিল আছে কিন্তু, অর্ম স্টর্ম এখানে, জয় ডিস্ট্রয় মিল আছে কিন্তু। এজন্য হিজ ডার্ক সিক্রেট লাভ হ্যাজ ডিস্ট্রয়েড দাই লাইফ, মানে ইউর লাইফ। ডাজ দাই লাইফ, একটা কথা যদি আমরা একটু এরকম করে পড়ি, যে দেখেন যে হিজ, সরি একটু বড় করি, হিজ ডার্ক secret, his dark secret love destroys, destroys your life, destroys your life. His dark secret love destroys your life. His dark secret love, এটা হচ্ছে সাবজেক্ট, এটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার, এজন্য ডিস্ট্রয়স হয়েছে। কিন্তু এই কথাটা যদি আবার এভাবে আমরা লিখি, যে হিজ ডার্ক সিক্রেট লাভ, সরি, লাভ ডাজ ডিস্ট্রয়, ওই এসটা না দিয়ে, এসটা ডিস্ট্রয় এর সাথে না দিয়ে এখানে ডাজ করে দিলাম, তাহলেও কিন্তু বাক্য হয়, আমরা জানি। এভাবে একটু আপনি, যারা, এটা তো বিগিনারদের জন্য, বিশেষ করে ফার্স্ট ইয়ারে বা ফার্স্ট সেমেস্টারে বা সেকেন্ড সেমেস্টারে বেসরকারি বা সরকারি ইউনিভার্সিটিগুলোতে এটা পড়ানো হয়। এইভাবে একটু বারবার পড়বেন, দেখবেন যে ইউ হ্যাভ অলরেডি আন্ডারস্টুড হোয়াট দ্য পোয়েট হ্যাজ ওয়ান্টেড টু সে। যত বড় কবিতাই হোক, যত ছোট কবিতাই হোক, বাক্যটা কিন্তু এরকম, কিন্তু কবি মিলের জন্য, অন্ত মিলের জন্য, টু মেক দ্য পোয়েম রিদমিক, উনি এরকম ডিস্ট্রয় ভার্বকে শেষে নিয়ে গিয়েছেন। অবজেক্ট দাই লাইফ হচ্ছে অবজেক্ট, অর্থাৎ ইয়োর লাইফ, দাই মানে ইয়োর, আর্কেইক ওয়ার্ড হচ্ছে দাই, তাহলে দাই মানে ইয়োর, ইয়োর লাইফ, ইয়োর লাইফটা অবজেক্ট, অবজেক্ট বসে ভার্বের পরে, কিন্তু অবজেক্টকে নিয়ে আসা হয়েছে ভার্বের আগে, শুধু অন্ত মিলের জন্য। উপরে আছে ক্রিমসন জয়, জয়ের সাথে মিলে হচ্ছে ডিস্ট্রয়, ডিস্ট্রয়, এই ডিস্ট্রয় মিলানোর জন্য ডিস্ট্রয়কে শেষে নিয়ে যাওয়া হয়েছে, অবজেক্টকে আগে দেওয়া হয়েছে, অবজেক্ট কিন্তু আসলে ভার্বের পরে বসে। এইভাবে যদি আপনি একটু ব্যাখ্যা বারবার একটু পড়েন, তিনবার পড়লেই এই ছোট্ট ছোট্ট কবিতাটা আপনারা সবাই বুঝতে পারবেন। আমি যদি আবার একটু পড়ি, ও রোজ দা ওয়ার্ড সিক, মানে ও রোজ ইউ আর সিক, দ্য ইনভিজিবল ওয়ার্ম হ্যাজ ফাউন্ড আউট দাই বেড অফ ক্রিমসন জয়। এই ইনভিজিবল ওয়ার্মটা হ্যাজ ফাউন্ড আউট দাই বেড অফ ক্রিমসন জয়, আর এই ইনভিজিবল ওয়ার্মটা কি করে, ফ্লাইস ইন দ্য নাইট ইন দ্য হাউলিং স্টর্ম। খুবই সহজ একবারে। এইভাবে কবিতাটার লিটারাল মিনিংটা আমরা করে নিলাম, যে হে, হে ফুল, হে গোলাপ, তুমি তো অসুস্থ, কারণ কি, তুমি হচ্ছে একটা অদৃশ্য, অদৃশ্য পোকা, রাতের বেলায় অন্ধকারে তার গোপন ভালোবাসার তোমাকে দিতে এসেছিল, এসে তোমাকে ধ্বংস করে রেখে চলে গেছে। এভাবে যদি আমরা লিটারাল মিনিং করি, কোনো সমস্যা হবে না। এবং সব, অল দ্য ক্রিটিক্স উইল ট্রাই টু এক্সপ্লেইন দিস পোয়েম দ্য ওয়ে আই হ্যাভ অলরেডি এক্সপ্লেইনড। এভাবেই কিন্তু লিটারাল মিনিংটা বলবেন সকল ক্রিটিক। এবারে আমরা আসবো হচ্ছে ইন্টারনাল মিনিং। এখন এখানে এক একজন এক এক কথা বলবে। ও রোজ, অ্যাপোস্ট্রফি নামে একটা কথা আছে, একটা লিটারারি টার্মস আছে। অ্যাপোস্ট্রফি কাকে বলে? অ্যাপোস্ট্রফি ইজ অ্যান অ্যাড্রেস টু সামওয়ান অ্যাবসেন্ট অর সামথিং অ্যাবস্ট্রাক্ট, অ্যাজ ইফ দ্য পার্সন অর দ্য থিং ওয়ার প্রেজেন্ট। এমন ভাবে অ্যাড্রেস করা কোনো মানুষের প্রতি, কোনো ব্যক্তির প্রতি, অথবা কোনো জিনিসের প্রতি, মনে হয় যে এটা আমার সামনে আছে। ও রোজ, রোজকে অ্যাড্রেস করা, ও, হে, এগুলো দ্বারা কিন্তু অ্যাড্রেস করা হয়। যখনই কোনো মানুষ, কোনো পার্সন বা কোনো কিছুকে অ্যাড্রেস করে বলা হয়, তখন সেটাকে অ্যাপোস্ট্রফি বলে। এটা একটা লিটারারি টার্ম। আবার এখানে আর একটা জিনিস, পার্সনিফিকেশন। ও রোজ, হে গোলাপ, when lifeless things are given life, যখন প্রাণহীন জিনিসকে প্রাণ দিয়ে
অ্যাড্রেস করে বলা হয় তখন সেটাকে পার্সনিফাই করা হয়। এটাও একটা ফিগারস অফ স্পিচ, পার্সনিফিকেশন। তাহলে এক একই লাইনের ভিতরে আমরা দুইটা জিনিস পেলাম, একটা হচ্ছে অ্যাপোস্ট্রফি আর একটা হচ্ছে পার্সনিফিকেশন। যখন পার্সনিফাই করা হয় তখন লাইফলেস থিংস ওই জিনিসটা ক্যাপিটাল লেটারে লেখা হয়। দেখেন রোজটা ক্যাপিটাল লেটারে লেখা হয়েছে। তাহলে এটা বলে দেয়া হলো। আর একটা জিনিস এখানে আছে, সেটা হলো, ও পার্সনিফিকেশন তো বলেই ফেললাম। যাই হোক, এখন এখানে আর আমরা ইন্টারনাল মিনিং এর দিকে আসি। ইন্টারনাল মিনিং উইল ডিফার ফ্রম পার্সন টু পার্সন, ফ্রম ক্রিটিক টু ক্রিটিক, ফ্রম টিচার টু টিচার। আমি আগেই বলেছি, হোয়াট ইজ রং টু ইউ মে বি রাইট টু মি, হোয়াট ইজ রাইট টু ইউ মে বি রং টু মি। আপনার কাছে যেটা সঠিক সেটা আমার কাছে ভুল হতে পারে, আমার কাছে যেটা সঠিক আপনার কাছে সেটা ভুল হতেই পারে। সো ইন্টারনাল মিনিং ডিফার্স ফ্রম পার্সন টু পার্সন। আমি একেবারেই আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে এটা ব্যাখ্যা করার চেষ্টা করছি, যেটা আপনার কাছে বা অন্য টিচারের কাছে নাও মিলতে পারবে, মিলবে না, এটাই স্বাভাবিক, মিলবে না। দিস ইজ দ্য বিউটি অফ এক্সপ্লেইনিং এনি লিটারারি ওয়ার্ক। একজনের ব্যাখ্যার সাথে আরেকজনের ব্যাখ্যা মিলবে না, এটা হচ্ছে সাহিত্য, সাহিত্যের কোনো কর্মকে ব্যাখ্যা করার সৌন্দর্য। আপনার ব্যাখ্যার সাথে আমার ব্যাখ্যাটা মিলবে, এটা তো তাহলে সুন্দর হলো না। সৌন্দর্য, বিউটি লাইজ in different types of meanings that can be extracted, that can be picked up from same kind of literary work. That is the beauty of explaining any literary work from different points of view. আমি যেটা বলবো, ও রোজ, হেয়ার রোজ symbolizes a beautiful girl. Rose symbolizes a beautiful girl. The invisible worm symbolizes a corrupting figure, corrupted figure. A bad person, a man of bad character, a boy of bad character. খারাপ দুষ্টু, খারাপ চরিত্রের একজন লোক দুষ্টু চরিত্রের একজন মানুষকে বুঝাবে। তাহলে তাই যদি হয় তাহলে একজন বলা হচ্ছে যে, হে বিউটিফুল গার্ল, ইউ শুড বি অ্যাওয়ার, ইউ শুড ইউ শুড বি অ্যাওয়ার অফ এ ম্যান অফ ব্যাড ক্যারেক্টার হু মে কাম টু ইউ or who has already come to you at night and he has destroyed the whole of your life. হে সুন্দরী বালিকা, তোমার কাছে এসেছে খারাপ বা দুষ্ট চরিত্রের একজন লোক, যে এসে তোমার চরিত্রকে রাতের বেলায় অন্ধকারে নষ্ট করে রেখে চলে গেছে। দ্যাট মিনস, বিভিন্নভাবে আমি আমার তরফ থেকে আমি আমার অনুযায়ী ব্যাখ্যা করব, একেবারে ফ্রম ফ্রম পার্সোনাল পয়েন্ট অফ ভিউ, যে বালিকাটি আসলে দোষী নয়। একটা বালক বালিকাটির অনিচ্ছায় তার কাছে প্রবেশ করেছে, কখন? অ্যাট নাইট, ইন ডার্কনেস। হেয়ার ডার্কনেস সিম্বলাইজেস নাইট। অল দ্য ইভিল অ্যাক্টিভিটিস হ্যাপেন অ্যাট নাইট অর ইন ডার্কনেস। পৃথিবীতে যত অপকর্ম হয়, হয় রাতের বেলায় হয় অথবা দিনের বেলায় অন্ধকারের মধ্যে হয়। সো ডার্ক সিম্বলাইজেস নাইট। একজন দুষ্ট চরিত্রের লোক রাতের বেলায় একজন ইনোসেন্ট গার্লের কাছে প্রবেশ করে তার জীবনটা ধ্বংস করে রেখে চলে গেছে। এজন্য এই মেয়েটা সিক। দ্য ইনভিজিবল ওয়ান, দ্য করাপ্টেড ফিগার, দ্য invisible one, that is the corrupted figure, the man of bad character, the boy of bad character has sickened the rose, the beautiful girl. এই বালিকাটিকে স্পর্শ করেছে। বালিকাটি কোনো মতেই তার সাথে রাজি ছিল না আহ কি বলে, ভালোবাসা এক্সচেঞ্জ করার অথবা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন। The man of bad character has tried to I mean enjoy his sexual gratification with the girl, but the girl did not agree with what the man of bad character was going to do. For this reason, it has been said that the rose has been sickened. The man of bad character has sickened the beautiful girl. এই কথাটা এখানে কেন বলা হলো? Why the girl is sick? The girl should have been happy. সেক্সুয়াল গ্র্যাটিফিকেশনের কথাটাও এখানে আসছে এই কবিতাটার ভিতরে, হয়তো অনেকেই, অনেক ক্রিটিক্স আমার সাথে একমত হবে। তো
গার্লটা সিক কেন হলো? হ্যাপি হওয়ার কথা ছিল। সেক্সুয়াল ডিজায়ার যদি পূরণ করা হয় তাহলে তো এটা হওয়ার কথা ছিল হচ্ছে হ্যাপি। দ্য গার্ল শুড হ্যাভ বিন হ্যাপি, বাট দ্য গার্ল ইজ সিক, দ্য রোজ ইজ সিক। ওয়াই? Because the man of bad character has sickened the rose in the sense that the rose, I mean the beautiful girl, did not agree with what the man of bad character was going to do or did. সে যেটা করেছিল বিউটিফুল গার্লের সাথে সে রাজি ছিল না। তার বিনা অনুমতিতে তার কাছে এসেছে, বালিকাটি রাজি হয়নি তার সাথে ভালোবাসা এক্সচেঞ্জ করতে। তো এরকম so many types of so many types of invisible worms are there in our society. অনেক এরকম ইনভিজিবল ওয়ার্ম, ম্যান অফ ব্যাড ক্যারেক্টার, ম্যান অফ বয় অফ ব্যাড ক্যারেক্টার আমাদের সমাজের চারপাশে আছে। আবার এরকম এই ইনভিজিবল ওয়ার্মের কারণে, বয় অফ ম্যান অফ ব্যাড ক্যারেক্টারের কারণে সো মেনি বিউটিফুল গার্লস আর বিং সিকেন্ড এভরি ডে ইন আওয়ার সোসাইটি। সুতরাং এই কবিতাটা আমাদের দেশ, আমাদের সমাজের বালিকাদেরকে সতর্কও করে দেয়, আমি বলবো ইন এ সেন্স, যে খবরদার, খবরদার, বি কেয়ারফুল। বালামের একটা গান আছে, আমি এটা বলবোই, বললে হয়তো অনেকেই অনেকভাবে নেবে, অন্যভাবে শোনা যেতে পারে। বালামের একটা গান আছে, বালিকা তোমার প্রেমের পদ্ম দিও না এমন জনকে, যে ফুলে উড়ে উড়ে মধু পান করে অবশেষে ভাঙে মন। এজন্য প্রত্যেকটা রোজকে বলা হয়েছে, হে রোজ, তুমি নিজেকে আড়াল করে রাখো, নিজেকে আড়াল করে রাখো। দেয়ার আর সো মেনি ইনভিজিবল ওয়ার্মস। তুমি যদি আড়াল করে না রাখো পাতার মধ্যে, দেয়ার আর সো মেনি লিভস অ্যারাউন্ড ইউ, ইউ ক্যান হাইড ইউর সেলফ ইনসাইড দ্য লিভস। তোমার চারপাশে অনেক পাতা আছে, সে পাতার ভিতরে তুমি তোমাকে আড়াল করে রাখো। যদি আড়াল করে না রাখো, সো মেনি ইনভিজিবল ওয়ার্মস আর হেয়ার অ্যান্ড দে আর ফ্লাইং, দে উইল কাম টু ইউ অ্যান্ড দে উইল ডিস্ট্রয় ইউ, দে উইল দে উইল সিকেন ইউ, তোমাকে সিক করবে তারা। তুমি তো সেই, তুমি যার জন্য ফুটেছো, তুমি তো কারো না কারো জন্য ফুটেছো অবশ্যই হে গোলাপ। তুমি যার জন্য ফুটেছো, সে, সেই ওয়ার্মটা যখন আসবে, তখন তুমি তোমার পাতা থেকে তুমি তোমার সৌন্দর্যকে বের করে দিও। দ্যাট ওয়ার্ম উইল এনজয় ইউ, দ্যাট ওয়ার্ম উইল এনজয় হিজ টাইম উইথ ইউ। কিন্তু তুমি যার জন্য ফুটোনি, সেরকম অনেক ইনভিজিবল, সো মেনি ইনভিজিবল ওয়ার্মস আর হেয়ার অ্যান্ড দেয়ার ইন আওয়ার সোসাইটি। সো হে বালিকা, হে সুন্দরী বালিকা, ইউ শুড ট্রাই ইউর বেস্ট টু হাইড ইউর সেলফ। তুমি টু হাইড ইউর সেলফ উইথ ক্লোথস। আমরা যদি ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে এটাকে ব্যাখ্যা করি, তাহলে বোঝানো হচ্ছে, হে সুন্দরী বালিকা, তুমি তো অবশ্যই তোমার সৌন্দর্যকে প্রদর্শন করবে না এমন কারো সামনে যার জন্য তোমাকে আল্লাহ এই দুনিয়াতে পাঠায়নি। তুমি যদি তোমার সৌন্দর্যকে এমন কোনো মানুষের সামনে প্রকাশ করো যার জন্য তুমি এই দুনিয়াতে আসনি, তাহলে তারা তোমাকে নষ্ট করবে। তারা তোমাকে দেখবে, বিভিন্নভাবে নষ্ট করার চেষ্টা করবে। শুধু তুমিই শিখ হবে না এ কারণে, বরং তুমি যার জন্য এসেছো, সেই ভদ্রলোক যখন তোমার কাছে আসবে, এক ইন এ সেন্স হি উইল অলসো বি সিক। সেও কিন্তু কোনো না কোনো ভাবে সিক হবে, কারণ তোমার সিকনেস তার সিকনেস, যার জন্য তুমি এই দুনিয়াতে এসেছো। ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকেও যদি আমরা এই কবিতাটাকে ব্যাখ্যা করি, তাহলে এটা হবে যে, হে রোজ, তুমি সিক হয় না, ইউ ট্রাই ইউর বেস্ট টু হাইড ইউর সেলফ, হে বিউটিফুল গার্ল। তুমি একটু পর্দা করে চলার চেষ্টা করো, তোমাকে তো আল্লাহ সৌন্দর্য দিয়েছেন, সে সৌন্দর্যকে ঢেকে রাখো। দ্য ইনভিজিবল ওয়ার্ম উইল নট বি এবল টু কাম টু ইউ, উইল নট বি এবল টু এনজয় ইউর বিউটি, অ্যান্ড উইল নট বি ম্যাড আফটার এনজয়িং ইউর, কি বলে, আউটওয়ার্ড অ্যাপিয়ারেন্স, অ্যান্ড হি উইল নট বি এবল টু মেক ইউ সিক। তোমাকে সিক করার সাহস সে পাবে না, সে সুযোগই পাবে না। তুমি যদি তোমার সৌন্দর্যকে প্রকাশ করো, তাহলে অবশ্যই যত ইনভিজিবল ওয়ার্মই থাক না কেন, তুমি যদি তোমার সৌন্দর্যকে প্রকাশ না করো, তারা দেখবেও না, তারা তোমাকে সিক বানানোর জন্য হয়তো চেষ্টাও করবে না, বরং তোমাকে ভদ্রই বলবে তা। সো আমি আমার মতো একেবারেই
মানে ইসলামের বাইরেও ব্যাখ্যা করার চেষ্টা করলাম, ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকেও ব্যাখ্যা করার চেষ্টা করলাম। তো আমার মনে হয় যে আমি একটা কথা অতিরিক্ত বলে ফেলেছি, সেটা হচ্ছে, যেটা নাও অনেকেই বলতে পারে, যে তুমি যার জন্য এই দুনিয়াতে তোমাকে পাঠানো হয়েছে হে বালিকা, তুমি যদি আজ ইনভিজিবল ওয়ার্ম দ্বারা ডিস্ট্রয়েড হয়ে যাও, তাহলে তোমার 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 তুমি যার জন্য এই দুনিয়াতে এসেছো সেই ব্যক্তি যখন তোমার কাছে আসবে, তোমার সাথে সাথে হি উইল অলসো ফিল সিক, সেও কিন্তু অসুস্থ বোধ করবে, মেবি মানে স্পিরিচুয়ালি হোক, ইন্টারনালি হোক, যেভাবেই হোক। তো কবিতাটা এইভাবে ব্যাখ্যা করা যেতে পারে। আমি আমার মতো ব্যাখ্যা করলাম, আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইওর প্যাশেন্ট হিয়ারিং। অন্য কোনো দিন অন্য কোনো আমরা কবিতা বা সাহিত্য কোনো কর্ম নিয়ে আমরা হাজির হবো ইনশাল্লাহ। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।